অবশেষে আমার ফ্রিজটা ইনস্টল হলো। অনেক বলে করতে হলো আর কি। তবে আজকেও হয়তো আসতো না। মানে আজকে বলতে মার্জনা করবেন বন্ধুরা। যেদিনের এটি ব্লগ, সেই দিন যদি আমার হাসব্যান্ড রীতিমতন ওই গ্রেট ইস্টার্নে না যেতেন এবং ফোন না করতেন, তাহলে হয়তো সেই দিনও আমার ফ্রিজটা ইনস্টল হতো না। তবে এদের সার্ভিস নিয়ে আমি আর কি বলবো, আমি অত্যন্ত বিরক্তকর একটা মনোভাবের মধ্যে আছি, মানে বিরক্তিজনক বলতে পারেন। আমি এইরকম আশাই করিনি যে একটা ফ্রিজ ইনস্টল করতে কেউ 3টে দিন লাগিয়ে দেবে। রবিবার আমরা গেছিলাম ফ্রিজটা দেখতে, যথারীতি আমরা কিনেও এসেছি এবং সোমবার দিন ফ্রিজটা দিয়েও গেল। তারপরে বৃহস্পতিবার লেগে গেল এদের ইনস্টল করতে। তো যাই হোক, যে ছেলেটি এসেছে সে এই মুহূর্তে ফ্রিজের সমস্ত জিনিসগুলোকে ঠিকঠাক করে দিচ্ছে, কোথায় কি আছে না আছে এবং কিভাবে করে ফ্রিজ ইউজ করতে হবে। ডাবল ডোর ফ্রিজ এর আগে কখনোই আমি ব্যবহার করিনি, তো সেটাও খুবই পুঙ্খানুপুঙ্খভাবে বলে দিয়েছে এবং কিভাবে ফ্রিজ ইউজ করলে ইলেকট্রিক বিলটাও কম পড়বে সেটাও কিন্তু বলেছে এবং সেটা আমি অবশ্যই আপনাদেরকে ব্লগে শুনিয়েছি। এটা হচ্ছে আপনার ডিপ ফ্রিজ, এটা হচ্ছে নর্মাল ফ্রিজ। এর মধ্যে আপনি আইসক্রিম যাবতীয় যে মানে বরফ জমা যে জিনিসগুলো সেগুলো রাখতে পারবেন। এইখানটা দেখে নিন, ফ্রিজার ম্যাক্স আছে, রেফ্রিজারেটর ম্যাক্স আছে। ফ্রিজার ম্যাক্স হচ্ছে আপনার, এটা হচ্ছে হাই, এটা হচ্ছে ম্যাক্সিমাম, এটা হচ্ছে মিনিমাম। মিনিমাম মানে এই ফ্রিজের মতন হয়ে যাবে। আর এটা হচ্ছে আপনার মিডিল, হচ্ছে নর্মাল। এটা হচ্ছে আপনার শীত, গ্রীষ্ম, বর্ষা সব ওয়েদারে চলবে। আচ্ছা, এবার ধরুন আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে, বিয়ে বাড়ি, আপনার তাড়াতাড়ি ঠান্ডা দরকার, তখন ফ্রিজার ম্যাক্সে দিয়ে দেবেন। আচ্ছা, নাহলে সর্বদাই নর্মাল রেখে দেবেন। আচ্ছা। আর এটা যেটা টুইস্ট বলছিলেন, এর মধ্যে যে আপনি জলটা ইয়ে করে আইসটাকে করবেন, এটা আইসটাকে করলে এটার মধ্যে পড়বে। এই যে আইস জোন আছে এটার মধ্যে পড়বে। আচ্ছা, ধরুন যদি এমনি করলে পড়লো না, খালি হালকা ঝটকা দিয়ে দেবেন, এভাবে একটু ঝটকা দিয়ে দেবেন, তাহলে ছেড়ে গিয়ে পড়ে যাবে। আচ্ছা, একই দুটো সেম। এখানে দিয়েছে কনভার্ট। তারপরে বের করবো কি করে? আইসগুলো ওটা তো নিচে পড়ে গেল। ট্রেটা কি খোলা যায়? ও আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে কনভার্টেবল যেটা আছে। কনভার্টেবল মানে হচ্ছে ধরুন এটা আপনার ডিপ ফ্রিজ আছে, এটাকে আমি নর্মাল ফ্রিজে কনভার্ট করতে পারবেন। এটাকে যদি আপনি এখানে দিন, হ্যাঁ উনি এসেছেন। হ্যালো, হ্যাঁ উনি এসেছেন। হ্যাঁ এসেছেন। এটাকে যদি আপনি কনভার্ট করে দিলেন, তাহলে আপনার দুটো সেম টেম্পারেচারে চলে আসবে। আচ্ছা, এটা উপর দিকে কি কনভার্ট হয়ে গেল? এটা কনভার্ট হয়ে গেল। আচ্ছা, আর নিচের দিকে আপনার ফ্রিজ হয়ে গেল। মানে কনভার্টেবল করে দিলে কি বরফটাও জমবে না? বরফ জমবে না, শুধু সেম এরকম যে টেম্পারেচার সেই টেম্পারেচারে আমার প্রয়োজন নেই, তখন আমি কনভার্ট করে দেবো। তাহলে কি কারেন্ট খরচা কম হবে? কম হবে। তাহলে আপনি কনভার্ট করে দিন। বরফ জমাবেন না? না, এখন তো জমাবো না, দরকার নেই তো, এখন জমাবো না। আমাদের বরফ খুব একটা বেশি লাগে না। এটা বোঝা গেল। তারপরে নিচেটা আছে, এবার এইটা যেটা, এগুলো হচ্ছে আপনার নর্মাল ফ্রিজ। এখানে যা জিনিস রাখার যেরকম রাখবেন। এটা হচ্ছে আপনার 1 হচ্ছে মিনিমাম, 5 হচ্ছে ম্যাক্সিমাম। এটা হচ্ছে 1, এটা মিনিমাম, এটা মিনিমাম মানে কম ঠান্ডা। আর 5 হচ্ছে এটা ম্যাক্সিমাম, এটা হচ্ছে বেশি ঠান্ডা। এটাকে আপনি 3-এ রেখে দেবেন। 3টা হচ্ছে আপনার নর্মাল টেম্পারেচার। আচ্ছা, নর্মাল টেম্পারেচার মানে নর্মাল ঠান্ডা? নাকি বাইরের টেম্পারেচার? নর্মাল ঠান্ডা বলতে আপনার নর্মাল হচ্ছে আপনার সব ওয়েদারেই চলবে, সেই গ্রীষ্ম। আচ্ছা আচ্ছা। এবার যদি মোটামুটি কম ঠান্ডা চান তাহলে আপনাকে 1 ডিগ্রি দিতে হবে, যদি বেশি ঠান্ডা চান তাহলে আপনাকে 5 ডিগ্রি দিতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে যদি ধরুন এটা আপনি লোয়ে করতে চান, লোয়ে রাখতে চান, ঠান্ডা কম রাখতে চান, এই গাঁটটা এখানে দিয়ে এখানে রেখে দেবেন, বা এই গাঁটটা এখানে দিয়ে হাইয়ে রাখলে এখানে রেখে দেবেন, নাহলে এটা না রাখলেও চলবে। এটা কি এর ভিতরে জিনিসটা যেটা? আচ্ছা, জিনিসটা। আচ্ছা, এইটা এটা গাঁটটা না, এটা রাখবো না, মানে এদিক ওদিক ঘুরঘুর করে নষ্ট হবে জিনিসটা। ঠিক আছে, ঠিক আছে।
এটার মধ্যে আপনি জলের বোতল রাখবেন, এর মধ্যে মশলাপাতি যাবতীয় জিনিস রাখবেন, ঠিক আছে। আর আপনার পাওয়ার কাট হলে কোনো প্রবলেম হবে না তো? না, পাওয়ার কাট হলে ওখানে পাওয়ার সাপ্লাইটা বন্ধ করে দেবেন। আচ্ছা। আর ফ্রিজের দু সাইডে হিট হবে, হ্যাঁ, এই সাইডটা আর ওই সাইডটা হিট হবে। আচ্ছা, দু সাইড হিট হবে। এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে নেবেন ট্রলি। আচ্ছা। একটু পিছন দিকে করে দিন তো ফ্রিজটাকে, একটু এই বাদিকে একটু চেপে আরো ঢুকবে, আরো ঢুকবে, ব্যাস। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আর তো খানি ঢুকিয়ে দিন, না নাকি? না না, ওই জায়গায় ঢুকবো না, ওই জায়গায় ফাঁকা রাখতে হবে। ব্যাস ব্যাস, ঠিক আছে। এখানে ওই জল যাওয়ার ব্যাপার আছে কি, পরিষ্কার করার ব্যাপার আছে কিছু? মাঝে মাঝে পরিষ্কার করে দেবেন। কেন পরিষ্কারটা কিরকম ভাবে, কোন দিকে করতে হবে? এই পিছনটা, পিছনটা একটু দেখি কিভাবে করতে হয়। অনেক সময় কি হয়, এটার মধ্যে অনেক দিনের জল থেকে থাকে, তাহলে গ্যাস টাইপের হয়ে যায়। আচ্ছা, তখন এখান থেকে খুলে আবার পরিষ্কার করে নেবেন। খোলা কি হবে মানে? এখানে এসে এই খুলে আবার দিয়ে পুরো এবার দিয়ে খোলে? হ্যাঁ, আচ্ছা। নাহলে এমনি জলের মধ্যে থাকে না, অল্পটা থাকে, অল্পটা পরিমাণে জল থাকে। আচ্ছা। এবার ধরুন ফ্রিজে আপনার কোনো জায়গায় কোনো প্রবলেম হলো, তখন এই নাম্বারে ফোন করবেন। আপনার যে রেজিস্টার নাম্বারটা আছে, এই নাম্বার দিয়ে ফোন করে কমপ্লেন করতে পারেন। আচ্ছা। কমপ্লেন করলে আমি হয়তো আমাকে চলে আসবো। আচ্ছা। এই প্লাস্টিকটা কি থাকবে? আশা করি আপনারা সকলেই শুনে নিয়েছেন এবং বুঝেও নিয়েছেন। আর এখন আমি যাচ্ছি ইডিএফে। ইডিএফটা বলতে পারেন আমার একটা সেকেন্ড হোমই হয়ে গেছে। মানে যাই কিছু হোক না কেন, ইডিএফে না গেলে আমার হয় না। ওখানকার ডাক্তারদের ওষুধ বলুন বা ওখানকার ডাক্তারদের সাথে কথা বললে যেন আমার অসুখটা এমনিই সেরে যায়। তো যাই হোক, এখন ইডিএফেই যাচ্ছি, কারণ আমার কোমরে খুব ব্যথা, সেই ব্যথার জন্যই মূলত যাওয়া আর কি। তো যাওয়ার পথে ঘোড়ার গাড়িটা দেখলাম, বেশ সুন্দর লাগলো। ঘোড়াগুলোকে নিয়ে বেশ দাঁড়িয়ে আছে। এইরকম ঘোড়ার গাড়ি সাধারণত ময়দান বা ভিক্টোরিয়া মেমোরিয়াল ওই জায়গাতেই আমি দেখেছি। লিলুয়াতেই প্রথমবারই আমি দেখলাম, বেশ ভালোই লাগছিল। আর যেই দিনের এই ব্লগটা আমি শ্যুট করেছি, সেদিন কিন্তু পবিত্র ঈদের দিন ছিল। তো যাই হোক, সেই ঈদেরও আপনাদেরকে শুভকামনা জানাচ্ছি। কি আর করবো বন্ধুরা, আমার সমস্ত কিছুই বড্ড দেরিতে হচ্ছে। আমাকে সত্যি মার্জনা করে দেবেন। আমি সত্যি এই দিক থেকে বলতে পারেন একেবারেই একজন ফেলিওর ব্লগার। তো যাই হোক, কি আর করবো। এখন ট্রেনে করে হাওড়াতে চলে আসার পরে আমরা E1-এ বসে পড়েছি। E1 বাসটি ডাইরেক্টলি যাদবপুরে যায় এবং সেলিমপুরে নেমে একটু হাঁটা পথেই হচ্ছে ইডিএফ। মাঝে কোথাও এই বাসটি কিন্তু থামে না। এবং E1 বাসের একটা সব থেকে ভালো ব্যাপার হলো, যত কটা সিট তত কটাই মানুষ তারা নেয়। তাই জন্য বাড়তি ভিড় হওয়ারও কোনো রকম কোনো ভয় নেই বা কোনো অসুবিধাজনক পরিস্থিতি যার জন্য তৈরিও হয় না। এখন চলে এসেছি ইডিএফে, কিন্তু ইডিএফ এর ভেতরে আমি কোনো ব্লগ করিনি। তো যাই হোক, এখন এসে গেছি। ডাক্তার দেখানো হয়ে গেছে আমার। তো এখন চলে এসেছি একটু আর্সেলানে। খুব নাম শুনেছি আর্সেলানের, তবে বিরিয়ানি খেতে আসেনি, কারণ বিরিয়ানিটি আমার খুব একটা বেশি পছন্দের বস্তু নয়, বা আমি বিরিয়ানি দেখলে যে খুব একটা হামলে পড়ে খাওয়ার আমার ইচ্ছে হয় সেরকমও কিছু নয়। আর্সেলানে আসার অর্থ একটাই ছিল, কারণ আমার খুবই খিদে পেয়ে গেছিলো এবং আমার হাজব্যান্ডেরও খুবই খিদে পেয়ে গেছিলো, এবং আমার ছোট বাচ্চাটিকে সঙ্গে করে আনতে হয়েছিল, কারণ অনেকটাই সময় যেহেতু আমি বাইরে থাকবো সেই কারণে। তো যাই হোক, সেখান থেকে একটু রোল কিনে খেলাম আর কি। আর এই বোগেনভিলিয়াটা দেখে এত ভালো লাগলো আমার, সাদা এবং হলুদ, এত সুন্দরভাবে ফুটে আছে ফুলটা, যে এটাকে আমি ক্যামেরায় না ধরে পারলাম না। এত সুন্দর লেগেছে আমার কাছে।
যাই হোক, এখন দিনের প্রায় শেষেই এবং বাড়ি ফিরছি আমি। রাত প্রায় 10টাই বেজে গেছিলো যখন বাড়ি ফিরছিলাম। ট্রেনও বেশ ফাঁকাই ছিল, তাই জন্য খুব একটা বেশি অসুবিধে হয়নি। তবে আমার ছেলেকে নিয়ে একটুখানি ভয় পাচ্ছিলাম, কারণ এতটা রাত হয়ে গেছে আর ওকে নিয়ে এভাবে করে এতটা রাতে বাইরে। তো যাই হোক, কিছু করার নেই বন্ধুরা, যেহেতু আমি নিজেই অনেকক্ষণ বাড়িতে থাকবো না, তাই ওকে কিছুতেই আমার শাশুড়ি মা সামলাতে পারবেন না। ছোট্ট বাচ্চা তো, ওর খিদে পেলে বা কান্নাকাটি করলে এমনভাবে কাঁদে যে ওকে সত্যি সামলানোটা সম্ভব নয়। তো যাই হোক, এখন বাড়ি চলে যাচ্ছি। রাস্তা একেবারেই ফাঁকা, দোকানপাটও বন্ধ হয়ে গেছে এবং এই সময়টা রাস্তায় যেতে যেতে আমার একটা কথাই মনে হচ্ছিল যে এই যে দোকানগুলো, এই যে রাস্তাটা মানে সকালবেলা করে কত ভরা থাকে, কিন্তু এখন দেখুন সব নিস্তব্ধ হয়ে গেছে, যে যার বাড়িতে চলে গেছে। এবং আরও একটা কথা ভাবছিলাম, মানে কি বলবো, অনেক কিছুই ভাবছিলাম এই সময়টাতে, তাই সব কিছু ব্লগে বলাও যায় না, বা সব কিছু ব্লগে বললেও যে সবাই সবটা বুঝে নেবে তা না। আপনারা অনুমান করে নিতে পারেন যে এরকম একটা নিস্তব্ধ রাস্তাতে কি ভাবা যেতে পারে, এই আর কি। তবে যে মন্দিরটা এক্ষুনি ক্রস করলাম, সেই মন্দিরটি বড়ই সুন্দরভাবে সাজানো হয়েছিল, সামনে রামনবমী, সেই জন্যেই হয়েছিল। তো যাই হোক, এই আর কি। প্রচণ্ড ক্লান্ত এই সময়টাতে অনুভব করছিলাম, মনে হচ্ছিল বাড়িতে যাব, খাবো আর শুয়ে পড়বো। একদমই মানে খুব ক্লান্ত, সারাটা দিন খুবই ধকল গিয়েছিল, যার জন্য শরীরও জবাব দিচ্ছিল, আর ভালো লাগছিল না। পরের দিন আবার সকালবেলা ওঠার ছিল, আমার মেয়ের স্কুল অফিস সমস্ত কিছুই ছিল, সেই জন্য খুব তাগিদ অনুভব করছিলাম যে কতক্ষণে বাড়ি পৌঁছবো। তো যাই হোক বন্ধুরা, এই ব্লগটাও আমি সামনে এসে শেষ করতে পারলাম না, এই ব্লগটাও আমি এভাবে করেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।